আমার কাছে মনে হয়েছে যে মাঝে, মাঝে ওকে আমি আদর একটু কম করি। সো আমি রিসেন্টলি একটু আদর বেশি করা শুরু করছি। একটু মাঝে, মাঝে ওকে অ্যাপ্রিশিয়েট করা শুরু করছি। শিখতেছি এখন। আমার মনে হয় যে সংসার বুঝতে, শিখতে সবকিছুতে আমার মনে হয় মানুষ ১০-১৫ বছর পরও তো চিনে না একটা মানুষকে। আমার মনে হয় যে আরও সময় দিতে হবে। বাচ্চাদের বড় হইতে হবে। ওদের কি, কি দরকার ওগুলো মিটমাট করতে হবে। অনেক কিছু শিখার আছে। সো এটার কোনো শেষ নেই কখনো আমার মনে হয় আরকি। আমি প্রচণ্ড, প্রচণ্ড পরিমাণে হাই অ্যাম্বিশিয়াস একটা মানুষ। আমার ওয়াইফও জানে। আমার যেটা ধরা-ছোঁয়ার বাহিরে আমি কখনো ওখানে টার্গেট করি না। সো লেটস সে আমার যদি মনে হয় যে একটা বাসা দরকার, আমি কখনো ওই বাসাটা নিব না। আমি এমন একটা বাসা টার্গেট করবো যেটা হচ্ছে আমার ধরার বাইরে। অ্যান্ড দেন ওটার জন্য আমি কাজ করি। আমার গাড়ির ক্ষেত্রেও সেম, যেটা আমার ধরা-ছোঁয়ার বাইরে, ওটার জন্য কাজ করি। তো আলহামদুলিল্লাহ আমার ইনকাম নিয়ে আমার কখনো কোনো কোয়েশ্চেন বা কোনো প্রবলেম হয়নি। টেনশন ছিল বিয়ের আগে, আমার বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াইতে পারবো নাকি, আমার ওয়াইফকে আমি টেক কেয়ার করতে পারবো নাকি, দেশে বাইরে নিতে পারবো নাকি না, ঘর ভাড়াটা সব। আলহামদুলিল্লাহ উই আর ডুইং ভেরি গুড, অ্যান্ড এটার ফুল মানে ক্রেডিট যে আমার ওয়াইফের উপর, বিকজ ও যদি আমাকে হেল্প না করতো আমি কখনো এত কষ্ট করে কাজ করতে পারতাম না। অনেক স্ট্রেসড হয়ে যেতাম, অনেক মানে কি বলবো, ওভার হয়ে যেতাম আর কি। বাট ওটা আমি হই না আমার ওয়াইফের জন্য। সো যখন যেটা বলি, আমি যদি বলি আমি অমলেট খাবো, অমলেট বানাতে, যদি বলি ওটমিল খাবো, ওটমিল বানাতে, যদি বলি প্যানকেক বানাতে, সবসময় হয়তো না, মাঝে মাঝে দুপুরে খাবার হয়তো মেড রান্না করে, কখনো বাইরে গিয়ে বেশিরভাগই বাইরে খাওয়া হয়, বিকজ বাইরে বেশি থাকি। বাট ও সবসময় আমি বানা দিতে বললেও বানা দিবে অলওয়েজ। আমার বয়স যখন 23, তারপর থেকে আমি যে বসে আছি, আমার কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নেই। মানে আমি যা চাইছিলাম তার থেকে ১০-১৫ গুণ বেশি অ্যাচিভ করে এখন যা করতেছি এগুলো হচ্ছে জাস্ট লাইফের জন্য, যে লাইফে হয়তো একটা কিছু দরকার, ঘুরতে যাব, গাড়ি কিনবো, হ্যান ত্যান জাস্ট দরকারে। বাট স্বপ্ন যা ছিল সব পূরণ হয়েছে। আর আমি ওরকম লোভী না, বাট অনেক হাইলি অ্যাম্বিশিয়াস আর কি। আমার কাজ করতে ভালো লাগে, এটাই আমার স্বপ্ন, যে কাজ করবো আমি। আমি এটা জানি যে আমার অ্যাক্টিং খুব একটা ভালো না, এই জন্য আমার অ্যাক্টিংয়ের দিকে কোনো একটা খুব ইন্টারেস্টও নাই। সো ওগুলো নিয়ে কোনো চিন্তা করি নাই। আমার কাছে এই কন্টেন্ট ক্রিয়েশনটাই বেস্ট মনে হয় আমার কাছে আর কি। সবসময় অনেক বিজি থাকি। সো আমার মনে হয় যে বিজি থাকাটা খুব ইম্পর্টেন্ট। বিজি থাকলে হয় কি, আপনি বুঝতে পারবেন যে আপনার পাওয়ার কত বেশি, আপনার ক্রেডিবিলিটি কত বেশি, আপনার যোগ্যতা কত বেশি। যে নিজের বিজি না থেকে অন্যের লাইফ নিয়ে বিজি থাকবে, ওর যোগ্যতাই নাই নিজেকে দাঁড় করানো, সে আরেকজনকে নিয়ে কী কমেন্ট করবে। সো আমার মনে হয় নিজেকে নিয়ে বিজি থাকলে কেউ কখনো কাউকে নিয়ে কথা বলবেও না, এটা অলওয়েজ। I think when you marry somebody, then you make a decision to consciously commit, take responsibilities, sincerely do everything with that person and for that person. যেহেতু he's doing the same thing for me and our family. So, I mean, as long as we both love each other, respect kuri, and um, I think all the decisions আমরা একসাথে করি and Most of them. yeah, most of them, and like খুব ভালো communication থাকে. I think that's what's needed in marriage, and I see this until I'm breathing. দিশার সাথে বিয়ে করাটা একটা বেস্ট পার্ট, যে এমন হয়েছে আমরা কোনো ইভেন্টে গেছি, অ্যান্ড ইভেন্টের পিছনে গ্রিন রুমে হয়তো 20-30টা মডেল। তো ওখান থেকে 28টা মডেলের কথাই ও জানে। ওরা মনে করতেছে দিশা যায় না, বাট দিশা সবাইকে চিনে, সবারটা জানে, আমি আগে থেকে বলে রাখছি। ওরা আবার দিশাকে এসে হ্যাঁ হ্যাঁ ওর সাথে আমার কিছু নেই এরকম, ওর ইটস ওকে, সালমান আমাকে বলছে সব। সো দিশা অনেক কুল, অনেক ফ্রেন্ডলি, আর অনেক আন্ডারস্ট্যান্ডিং। কখনো আমাকে আমার 5 মিনিট ডিসরেসপেক্ট করেনি, আমাকে অলওয়েজ রেসপেক্ট করছে, সম্মান করছে। তা আমার কোনো মেয়ে যদি আমাকে কিছু বলে, আমাকে যদি কিছু পাঠায়, আমি দিশাকে দেখাই, দিশা সব জানে এগুলো। সো আমার কাছে মনে হয় যে আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকার কারণে এটা কখনো ডিফারেন্স ক্রিয়েটই করেনি আমার কাছে। এটা পুরোপুরি হচ্ছে একটা মানুষের নিজের দায়িত্ববোধ থেকে, পুরোপুরি নিজের মোরালস অথবা এথিক্স থেকে। আমি যদি এখন মনে করি অনেক টেক কেয়ার করলাম আমার বউ বাচ্চার, তারপর আমি সকালবেলা গিয়ে আরেকটা বউ বানাইলাম বা আরেকজন গার্লফ্রেন্ড বানাইলাম, তাহলে এটা আমার ফল্ট। আমার মনে হয় যে এটা কোনো রুলস নেই, এটা কোনো নিয়ম নেই যে তুমি এইটা করলে তুমি এমন হবে না। আমি যদি এখন কারো থেকে চুরি করি, এটা রুলসের কিছু নেই। চুরি করছি কারণ আমাদের চুরি করার স্বভাব আছে, সিম্পল হিসাব। সো এইটা কোনো লেসন নেই, এখানে কোনো বই নেই, এটা পুরোপুরি মানুষের ভিতর থেকে আসতে হয় আর কি। বিশ্বাস করবে নাকি জানি না, বললে মানে অনেক ফেক মনে হয়, বাট আসলেও যে তামিমের বিয়ে হয়েছে আর আমিও জানতাম না। আমি জানছি হচ্ছে, আমি ব্যাংকক থেকে ছবি আপলোড দেখছি, তখন যাচ্ছি, তখন নক দিয়েছে সাদার প্রতি আমরা দাওয়াত দিস না না। তো পরে বললো যে অনেক তাড়াঘুড়া করে হয়েছে, ফ্যামিলিগতভাবে হয়েছে। অ্যান্ড এইটা নিয়ে আমি কখনো কারো বিয়ে নিয়ে, কারো ডিভোর্স নিয়ে আমি কোনোদিন কথা বলিনি আর বলবো না। এটা আমার কখনো রাইটের মধ্যে পড়ে না, এটা আমার ধর্ম আমাকে শিক্ষা দেয়নি, আমার দেশও না, আমার কনস্টিটিউশনও না। সো আমার মনে হয় যে কার বিয়ে, কার লাইফ, কার ডিসিশন পুরোপুরি ওদের উপর। হ্যাঁ, কারো ঘরে যদি এখন কোনো রকমের বেআইনি হয়ে যায়, আমার কারো ওয়াইফকে কেউ হাত তুলছে, বা কারো হাজব্যান্ডকে কোনো ওয়াইফ হাত তুলছে, কারো বাচ্চাকে কেউ টর্চার করছে, তখন ডেফিনেটলি আমি ভয়েস রেজ করবো। বাট কারো ডিসিশন আমি কোনো ভয়েস রেজ করবো না। আলহামদুলিল্লাহ গড গিফটেড বলবো, বিকজ আল্লাহ আমাকে ওই ক্ষমতাটা দিছে 100%। এটা আল্লাহর আসলে রিজিক ছাড়া এটা সম্ভব না। দ্বিতীয় হচ্ছে পরিশ্রম, আমি কত করি এটা একমাত্র উইটনেস হচ্ছে আমার ওয়াইফ। আমি বহুত রাত, আমি কি পরিমাণে ডেডিকেটেড কারো আইডিয়া নেই, দেখলে বুঝবে না। আমি একটা কাজ, একটা ভিডিও করছি, ক্লায়েন্ট নিচ্ছে, সবাই খুশি, আমি কাঁদছি। আমি ওকে বলছি যে এই কাজটা আমি যদি আর 2টা দিন সময় নিয়ে করতে পারতাম, আমি আরও ভালো করতে পারতাম, এই কাজটা আমাকে জাস্টিফাই করে না। ও তখন বলে যে দেখো সবাই তো খুশি, তুমি কেন করছো, মানুষ তো ভালো বলতেছে। আমি বলছি না, আই কুড ডু বেটার।
আমার কাজের প্রতি আমার যে ডেডিকেশন, এটা খুবই মন থেকে আসে, এটা অন্য লেভেল, এটা আমি বুঝাইতে পারবো না, একমাত্র আমার ওয়াইফ জানে এটা আমি কীরকম। এখন বাংলাদেশে এমন একটা পর্যায়ে গেছে, এখন কন্টেন্ট ক্রিয়েটারের নীতিমালাটা একদমই আমাদের মানে গুনাই উচিত না, কারণ পুরো দেশ যেদিকে যাচ্ছে নীতিমালা অনেক ইম্পর্টেন্ট জায়গাতে চেঞ্জ করা দরকার। এডুকেশন সিস্টেম থেকে শুরু করে আমাদের যেসব সরকারি অফিসগুলো, মানুষ যখন হসপিটালে যাচ্ছে তাদের কীভাবে ট্রিট করা হচ্ছে, আপনি বিশ্বাস করবেন না, আমি আলহামদুলিল্লাহ কী যে হ্যাপি, কী যে ব্লেসড যে আমরা একটা ভালো প্রিভিলেজ লাইফ আমি ক্রিয়েট করতে পারছি নিজের আর নিজের ফ্যামিলির জন্য। আমি যদি আজকে একটা রেগুলার মানুষ হইতাম, আপনাকে বুঝতাম না এই যেখান দ্বারা কথা বলতেছি আমি এই বিল্ডিংয়ের নিচেও দাঁড়াতে পারতাম না। সম্মান করে না কেউ, কোথাও কেউ একটা ঘুষ ছাড়া কাজ করবে না, কোথাও কেউ একটা ভালো ট্রিটমেন্ট দিবে না। ভুল ট্রিটমেন্টটা আমাদেরই ক্লোজ ইউটিউবের দুজন গেছে, দুজনেরই বাজে ট্রিটমেন্টে মারা গেল, দুজনই। তার মানে আপনি চিন্তা করেন, যখন লাখো কোটি শত ওই কী বলে 18 কোটি মানুষের যখন ট্রিটমেন্ট হয়, কত পার্সেন্ট আপনার ভুল ট্রিটমেন্ট হচ্ছে আপনি চিন্তা করেন। পুরা 100%-এর এডুকেশন সিস্টেমের মধ্যে কত পার্সেন্ট এডুকেশন আপনি কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন, কত পার্সেন্ট আপনার যে স্ট্রাকচার হচ্ছে, বিল্ডিং ডেভেলপমেন্ট হচ্ছে বা বিভিন্ন ধরনের আপনার প্রজেক্টগুলো হচ্ছে, কতটুকু আসলে দেশের জাতির জন্য ভালো হচ্ছে। আপনি রাস্তায় অনেক হাই স্পিডে গাড়ি চালাতে পারলেন, বড় বড় ফ্লাইওভার করলেন, সব ঠিক আছে, আপনার দেশের মানুষের লিভিং স্ট্যান্ডার্ড কি ভালো হচ্ছে নাকি না, ওইগুলো যখন চিন্তা করি আমার কাছে মনে হয় আমি ইউটিউব নিয়ে কী কথা বলবো, এই নীতিমালা দিয়ে আমি কী করবো, কারণ কন্টেন্ট ভালো হয়ে গেল কী হবে, আমার দেশের মানুষ তো আর ভালো থাকবে না, তাই না? তো আমাকে এটা অনেক বদার করে যে আশেপাশের মানুষের যখন লাইফ দেখি আমার খারাপ লাগে অনেস্টলি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।